হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এখানে আমরা 25+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন কি বলেছে, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে মাউন্ট এভারেস্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8848.86 মিটার এবং এটি হিমালয়ে অবস্থিত। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন কেটুর কথা যদি বলা হয়, কেটু এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটি পাকিস্তান চায়না সীমান্তে অবস্থিত। ওকে, কাঞ্চনজঙ্ঘা এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সিকিম স্টেটে অবস্থিত। তো তার সাথে সাথে এই তিনটি অপশন অবশ্যই মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেটু হচ্ছে পৃথিবীর দ্বিতীয়, কাঞ্চনজঙ্ঘা এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোন জীব টানা 3 বছর পর্যন্ত ঘুমোতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সামুদ্রিক শামুক। অপশন ডি সঠিক উত্তর, টানা 3 বছর ঘুমোতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা শুরু কোন দেশে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গ্রিস। প্রাচীন গ্রিসে অলিম্পিক শহরে খ্রিস্টপূর্ব 776 অব্দে শুরু হয়েছিল অলিম্পিক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং উষ্ণ মরুভূমি, যার নাম হচ্ছে সাহারা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, গোবি মরুভূমির কথা যদি বলা হয়, এটি এশিয়ার সবচেয়ে বড় শীতল মরুভূমি, এটি হচ্ছে চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত। চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত গোবি মরুভূমি। কালাহারি মরুভূমির কথা যদি বলা হয়, এটি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। কালাহারি মরুভূমি। থর মরুভূমি ভারতে অবস্থিত। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত? আরেকটি প্রশ্ন আসবে, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমেরিকার নিউ ইয়র্কের হারবার শহরে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। স্ট্যাচু অফ ইউনিটির কথা যদি বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি বা স্ট্যাচু এবং এটি কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, প্যারিসে কি রয়েছে? প্যারিসে রয়েছে আইফেল টাওয়ার রয়েছে। আইফেল টাওয়ার কোথায় রয়েছে? প্যারিসে অবস্থিত। তাছাড়াও লন্ডনে বিগ বেন। বিগ বেন কি? এটি হচ্ছে বিশেষ ধরনের এক ঘড়ি, যা লন্ডনে অবস্থিত। ওয়াশিংটন ইউএসএ এর রাজধানী হচ্ছে, আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন, যেখানে হোয়াইট হাউস অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাছাড়াও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর, এগুলো সবই হচ্ছে জেনেভাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জেনেভা কোথায় অবস্থিত? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। নিউ ইয়র্কের কথা যদি বলা হয়, এখানে ইউএনও অবস্থিত, ইউএনও এর হেডকোয়ার্টার অবস্থিত। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। প্যারিসের কথা যদি বলা হয়, প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে অবস্থিত। টোকিও, টোকিও হচ্ছে জাপানের রাজধানী হচ্ছে টোকিও। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? প্রথমত তোমরা মনে রাখবে, নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। প্রথমত মনে রাখবে, পদার্থবিদ্যাতে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে রসায়ন ক্ষেত্রে দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে
চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, সাহিত্যের জন্য দেওয়া হয়, সাহিত্যের জন্য। অর্থনীতিতে দেওয়া হয়, অর্থনীতি। তো তোমরা মনে রাখবে 1 2 3 4 5, তো এই ক্ষেত্রগুলিতে দেওয়া হয় নোবেল পুরস্কার। কোন দেশ দেয়? সুইডেন দেয়। এবং আরেকটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়, সেটি হচ্ছে শান্তিতে। ওকে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। মোট 6টি ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু শান্তিতে যে নোবেল পুরস্কার দেয় সেটি সুইডেন দেয় না, সেটি দেয় নরওয়ে দেয়। ওকে, নরওয়ে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয় এবং বাকি সব ক্ষেত্রে নোবেল পুরস্কার সুইডেন প্রদান করে। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? সবচেয়ে বড় মহাদেশ হয়ে যাবে এশিয়া মহাদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই বৃহত্তম হচ্ছে এশিয়া। এছাড়া আফ্রিকার কথা যদি বলা হয়, এটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। উত্তর আমেরিকা, এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা। এবং ইউরোপ হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও আয়তনে কি? আয়তনে হচ্ছে ছোট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলের পরিমাণের দিক দিয়ে এটি ভারতের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। গঙ্গা নদীর কথা যদি বলা হয়, এটি ভারতের দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী এবং পবিত্র নদী মানা হয়। যমুনা নদী হচ্ছে গঙ্গার সবচেয়ে বড় বা প্রধান উপনদী। গঙ্গার প্রধান উপনদী হচ্ছে গঙ্গা নদীর, সেটা হয়ে যাবে যমুনা নদী। এবং গোদাবরী হচ্ছে দক্ষিণের গঙ্গা বলা হয়, দক্ষিণের গঙ্গা বলা হয়। এবং ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে নীল নদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। 6653 কিলোমিটার হচ্ছে এর দীর্ঘ। আমাজনের কথা যদি বলা হয়, এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আমাজন নদী। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুপ্ত বংশের এই সম্রাট শকদের পরাজিত করে এই উপাধি নেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম চন্দ্রগুপ্তের কথা যদি বলা হয়, তিনি যে উপাধিটি পেয়েছিলেন মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। সম্রাট অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত। সম্রাট অশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত। ওকে, এবং সমুদ্রগুপ্তের কথা যদি বলা হয়, তিনি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পাটলিপুত্রতে ছিল। এছাড়াও তোমরা মনে রাখবে তক্ষশিলার কথা যদি বলা হয়, এটি শিক্ষার জন্য বিখ্যাত ছিল এবং মৌর্যদের একটি প্রাদেশিক রাজধানী ছিল তক্ষশিলা। উজ্জয়িনী, এটি মৌর্যদের পশ্চিম প্রদেশের রাজধানী ছিল উজ্জয়িনী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, আকবরের নবরত্নের মধ্যে প্রধান ঐতিহাসিকবিদ কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল ফজল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি আকবরনামা বা আইনে আকবরী লিখেছেন। আবুল ফজল কি নিয়ে লিখেছেন? আকবরনামা বা আইনে আকবরী লিখেছেন, যেখানে আকবরের জীবন বৃত্তান্ত রয়েছে এখানেই। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন বীরবল, তিনি কে ছিলেন? বীরবল তিনি ছিলেন আকবরের চতুর্মন্ত্রী ছিলেন। ওকে, এবং তিনি সব বিষয়ে পারদর্শিতা ছিলেন। এবং তানসেন তিনি ছিলেন বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। ওকে, এবং টোডরমল তিনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী ছিলেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখতে। নেক্সট 14 নম্বর প্রশ্ন,
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, সেকেন্ড অধিবেশন কোথায় হয়েছিল, কোথায় কোথায় অধিবেশন হয়েছিল, এই প্রশ্নগুলো এসে থাকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে হয়েছিল 1885 সালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1885 সালে মুম্বাই অধিবেশন হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এটা প্রথম অধিবেশন। কলকাতার কথা যদি বলা হয় 1886 সালে হয়েছিল। এটা জাতীয় কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন। এটা মাদ্রাজ 1887 সালে, এটি হচ্ছে তৃতীয় অধিবেশন। এবং দিল্লি তো জানো 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় নগর কোনটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে ধোলাভিরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মোহেনজোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। মৃতের স্তূপ হচ্ছে মোহেনজোদারো কথার অর্থ। লোথাল, এটি হচ্ছে একটি বৃহত্তম বন্দর। এটি হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কেন বর্জন করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনো ভারতীয় সদস্য ছিল না সাইমন কমিশনে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোগী কে ছিলেন? কোন স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি জাপানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন এবং পরে আইএন এর নেতৃত্বে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। ইন্ডিয়ান ন্যাশনাল যে কংগ্রেস আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, তা তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর হাতে। ওকে, এছাড়া তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধী, তার সাথে সুভাষচন্দ্র বসুর মতাদর্শগত যে পার্থক্য ছিল। জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, তিনি জাতীয় কংগ্রেসের প্রথম নেতা ছিলেন, তিনি রাসবিহারী বসুর মতো আইএনএর সহযোগী ছিলেন না। ওকে, এবং লালা লাজপত রায়, লাঠিচার্জ করা হয়েছিল। লালা লাজপত রায়কে কি বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, শেরশাহ সুরি কোন সড়ক নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সোনারগাঁও থেকে পেশোয়া পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের হোম রুল আন্দোলন কি শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক এবং এনি বেসান্ত। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1916 সালে তারা পৃথকভাবে এটি শুরু করেছিলেন। গান্ধীজির কথা যদি বলা হয়, তিনি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। ভগৎ সিং এর কথা যদি বলা হয়, তিনি একজন বিপ্লবী ছিলেন। এবং নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ সুভাষচন্দ্র বসু সম্বন্ধে জয় হিন্দ যে স্লোগানটি দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসুই দিয়েছিলেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীর সাভারকার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তিনি তার বইতে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেহেরুর কথা যদি বলা হয়, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরুরই। ওকে, এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন গান্ধীজির কথা যদি বলা হয়, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি হচ্ছে গান্ধীজির লেখা। ওকে, তো তার সাথে সাথে তোমরা এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গোদান কার লেখা। তাছাড়াও কর্মভূমি কার লেখা। নেক্সট হচ্ছে রঙ্গভূমি
এগুলি কার রচনা নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।